এর পরবর্তী টপিক হলো 2.2 বিভিন্ন প্রকারের গতি। এখন আমাদের কাছে বিভিন্ন রকমের গতি থাকে। আমি ক্লাসের শুরুতেই তোমাকে বেশ কিছু গতি দেখাইছি, প্লানের গতি, প্লেন, তারপর গাড়ির গতি, লাটিমের গতি, ঘড়ির গতি, ভিন্ন ভিন্ন ধরনের গতি ছিল। প্রত্যেকটা গতির নাম ভিন্ন ছিল। হয়তোবা তখন তুমি বুঝতে পারো যে এই গতিগুলো আসলে কি, এই গতিগুলোর আসলে কাজ কি। এবার আমি তোমাকে একটু বোঝাই দিই যে এই গতিগুলোর কাজ কি। প্রথম টপিক আসে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি জিনিসটা কি? সরল রৈখিক মানে একটা সরল রেখা, একটা সোজা রেখা, একটা সরল রেখা বরাবর যখন কোন একটা জিনিস চলে, একটা সরল রেখা বরাবর যখন কোন একটা জিনিস চলে তখন আমরা অর্থাৎ দেখো সরলরেখার উপর চলমান কোন একটা বস্তুকে আমরা বলি সরলরৈখিক গতি। যেমন বলকে উপর থেকে নিচে ফেললে তাকে আমরা সরলরৈখিক, একজন মানুষ সোজা রাস্তায় হেঁটে গেলে তাকে আমরা বলি সরলরৈখিক, একটা গাড়ি সোজা রাস্তায় হেঁটে গেলে তাকে আমরা বলি সরলরৈখিক গতি। আবার উপর থেকে কোনো বস্তুকে নিচে ফেলে দিলে তাকেও আমরা বলি সরলরৈখিক গতি। তাহলে এইগুলো হলো আমাদের কি সরলরৈখিক গতি। 2 নম্বর গতি হলো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি জিনিসটা কি? আমরা জানি যে ঘূর্ণন মানে হলো এরকম ভাবে ঘোরা। ঘূর্ণন মানে এভাবে ঘোরা। ঘোরা বলতে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এদিক থেকে দেখো আমরা জানি যে এটা হলো বৃত্ত, বৃত্তর চার সাইডে ব্যাসার্ধ কি হয়? সমান। ব্যাসার্ধ কিন্তু কি হয়? সমান। তার মানে হলো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তিতা বজায় রেখে চারদিকে ঘুরতে থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কি? ঘূর্ণন গতি। যেমন এখানে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী বজায় রেখে ঘুরতে থাকলে তাকে আমরা বলি কি? ঘূর্ণন গতি। যেমন একটা পাখা, একটা পাখা, আমাদের যে বৈদ্যুতিক পাখাগুলো আছে সেটা একটা নির্দিষ্ট বিন্দু হলো এই পাখার যে মেন পয়েন্ট থাকে সেটা, তার চার সাইডে 3টা করে পাখা থাকে, কারোটা 4টা পাখা থাকে। ওই 4টা পাখা কিন্তু ধুমধাম করে ঘুরতে থাকে, কিন্তু মেন পয়েন্ট যে মেন যেই সার্কিটটা তোমাদের থাকে, অর্থাৎ এটাকে অনেকে বলে কয়েল, তো এই কয়েলটা থাকে সেটা কিন্তু কখনো ঘুরে না, জায়গা মতো দাঁড়ায় থাকে। তো এটাকে আমরা বলি কি? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী বজায় রেখে ঘুরতে থাকলে তাকে আমরা বলি কি? ঘূর্ণন গতি। তারপর যেমন ঘড়ি, একটা ঘড়ির কাঁটা কি এখানে নির্দিষ্ট থাকে, এই নির্দিষ্ট কেন্দ্রকে কেন্দ্র করে সে কিন্তু পর্যায়ক্রমে এভাবে ঘুরতে থাকে। তো এটাকেও আমরা বলতে পারি কি? ঘূর্ণন গতি। তারপর আকাশের চাঁদ কেমন? আকাশে যেমন এরকম পৃথিবীর 4 সাইডকে কেন্দ্র করে একটা সমদূরবর্তিতা বজায় রেখে চাঁদ কিন্তু পর্যায়ক্রমে ঘুরতে থাকে, এটাকেও আমরা বলি কি? তোমার ঘূর্ণন গতি। তারপরে যেমন এখানে একটা মজার বিষয় বলি, চাঁদ দেখো, চাঁদের বিষয় কি হয়? চাঁদ কিন্তু কোনো কিছুর সাথে বাধা থাকে না। অন্যগুলো যেমন ঘড়ির কাঁটা পুরোটাই থাকে, বড় থাকে, তারপর পাখা বাধা থাকে, কিন্তু চাঁদ কিন্তু এমন একটা জিনিস যে মাঝখানে কোনো দড়ি থাকে না। এর মধ্যে দড়ি না থাকার পরেও এই জিনিসটা কিন্তু পর্যায়ক্রমে কি থাকে? ঘুরতে থাকে। এটা কিন্তু একটা মজার বিষয়, ঠিক আছে? এটা একটা মজার বিষয় যে চাঁদের মধ্যে কোনো ধরনের কিছু না থাকা সত্ত্বেও সেটা পৃথিবীর 4 সাইডে ঘুরতে থাকে। এর কারণ হলো মহাকর্ষণ। মধ্যাকর্ষণের কারণে এই ধরনের কাজগুলো হয়ে থাকে এবং সেই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী জানবো। আপাতত আমাদের যে পরের টপিক সেটা হলো চলন গতি। এখন কথা হলো চলন গতি কি, এগুলো তোমাকে বুঝতে হবে। তুমি যদি এই জিনিসগুলো না বোঝো তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই তোমাকে এই জিনিসগুলো খেয়ালে রাখতে হবে, এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে সবগুলো জিনিস পর্যায়ক্রমে করতে পারবা, ঠিক আছে? ওকে, তো চলন গতির এখানে যে সংজ্ঞাগুলো আছে অবশ্যই তুমি একটু মুখস্থ করে নিবা, এটা তোমাদের নিজের সুবিধার জন্য। অবশ্যই তোমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট এগুলো মুখস্থ করা। তো এর পরবর্তীতে যে কথা বলতেছে চলন গতি, সকল ধরনের কণা তোমার কি একই সময় একই দিকে চললে তাকে আমরা বলতে পারি কি? চলন গতি। যেমন প্লেনের গ্রুপের গতি, একটা প্লেন আছে যার গ্রুপ গতি সব সময় একই। ধরো সাপোজ এখানে একটা প্লেন চলতেছে, এখানে একটা প্লেন চলতেছে, এখানে একটা প্লেন, এভাবে প্লেন আঁকা বাঁকা হোক আর যেভাবে হোক সব সময় এরা কি এদের যে বিন্দুগুলো শুরুর বিন্দু এবং শেষ বিন্দু একই সময় একইভাবে যদি সামনের দিকে আগাতে থাকে তাকে আমরা বলতে পারি কি? চলন গতি। পৃথিবীতে চলন গতির পরিমাণ খুবই কম, খুবই স্বল্প পরিমাণ চলন গতি থাকে। এর পরবর্তী টপিক এসে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতির বই থেকে এই সংজ্ঞাটা আমাদের মুখস্থ করতে হবে যে পর্যাবৃত্ত গতি কাকে বলে? একটি নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয়। জিনিসটাকে আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আসলে এখানে কি বলার চেষ্টা করছে তারা। তো আমি এখানে একটু মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, তো এখানে দেখো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, আমি ধরে নিলাম এটা আমার একটা ঘড়ি, ঠিক আছে? একটা ঘড়ি এইখান থেকে সেকেন্ডের কাঁটা যাত্রা শুরু করে, সেকেন্ডের কাঁটাটা এভাবে যেতে 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 এইখান থেকে এসে এই নির্দিষ্ট বিন্দুকে হিট করে, তখন হয় 1 মিনিট। এটাকে আবার যাত্রা শুরু করে, এটা আবার এসে ঘুরে, তখন হয় 2 মিনিট, মানে 1 মিনিট হয়। এভাবে যখন বারবার ঘুরে এটা কিন্তু একই দিক থেকে
একই দিক থেকে বারবার একই সময়ে অতিক্রম করতেছে, তাই একটা ঘড়ির কাঁটার গতি হলো একটা পর্যাবৃত্ত গতি। তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্ত হয় তাহলে তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ওকে, এছাড়াও তুমি এখানে বলতে পারো যে সময়কাল পর পর একই পুনরাবৃত্তি ঘটে তাকেও বলে এই গতির পর্যাবৃত্ত গতি বলা থাকে। যেমন কিছু গতি দেখো, হৃৎপিণ্ডের গতি। হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট কাজে স্পন্দন হয়, সিস্টল হয় এবং একটি নির্দিষ্ট বিন্দুতে ডায়াস্টল হয়ে থাকে। সিস্টল ডায়াস্টলের বিষয়গুলো আমি এখানে বুঝাইতে পারি হলো বায়োলজিতে, বাট আমি এটাকে আপাতত সাইডে রাখতেছি, যেটা তোমরা বুঝো সেটা বোঝাই। একটা হৃৎপিণ্ড এরকম করে ধক 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 করে, তো এই যে ধক 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 করে বিষয়টা কেমন, একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এটা করে, ঠিক আছে? এই জন্য কিন্তু হৃৎপিণ্ডের হার্টবিট মাপ পাওয়া যায় 60/100, 80/120। তো এই যে হৃৎপিণ্ডের গতিকে আমরা বলতে পারি একটা পর্যাবৃত্ত গতি। একটা ফ্যানের গতি, একটা ফ্যান যখন ঘুরতে থাকে, তখন এটা নির্দিষ্ট বিন্দু পর পর বারবার এই বিন্দুকে হিট করে আবার ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে। তো এটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। বাট বুঝতে হবে চলমান ফ্যান হলে তখনই এটা হয়। যদি কোনো একটা ফ্যানের হঠাৎ করে সুইচ বন্ধ করে দাও তখন কিন্তু সেটা ঘুরতে থাকে, কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে যায়, তখন এটা কিন্তু কখনোই কোনো কি হবে না, তখন এটা কিন্তু তোমার পর্যাবৃত্ত গতি হবে না। ওকে, তারপর হলো চাঁদের গতি। চাঁদ, সূর্য, নক্ষত্র আমরা জানি এদের কিন্তু একটা নির্দিষ্ট আয়ুকাল, পর্যায়কাল রয়েছে, তো অবশ্যই এটা কি একটা পর্যাবৃত্ত গতি। তারপর ঝুলন্ত দোলনা, একটা দোলনা এভাবে সামনের দিকে ঠেলা দিলে পিছের দিকে আসে, আবার যায় সামনে, আবার যায়, এইভাবে এখানে একটা নির্দিষ্ট বিন্দুকে পরপর অতিক্রম করে, এখানে একটা নির্দিষ্ট বিন্দুকে পরপর একই সময়ে অতিক্রম করে, তাই ঝুলন্ত দোলনার গতি একটা পর্যাবৃত্ত গতি। এরপর গতি সরল স্পন্দন গতি। খুব বেশি প্রশ্ন আসে না, সিম্পলি এখান থেকে মনে রাখবা যে সরল স্পন্দন গতি হচ্ছে এক ধরনের বিশেষ পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? এখান থেকে এই দুইটা লাইন তুমি মুখস্থ করে নিবে, আমি এখান থেকে মেন বই থেকে কপি এখানে রেখে দিচ্ছি, জাস্ট এই কটা মুখস্থ করে নিলে তোমার এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন। আমাদের প্রতিটি কোর্সে 70% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট কিন্তু খুব বেশি দিন চলবে না। আপনারা যারা যেই কোর্সগুলো নিতে চান প্রত্যেকটা কোর্সের বর্তমান প্রাইস মূল্য 70% কম। খুব অল্প সময়ের মধ্যে একবারে বেসিক থেকে যদি শুরু করতে চান, মানে আপনি একেবারে কিছুই জানেন না, একবারে কিছুই পারেন না এবং মনে চাচ্ছে যে এখন থেকে যদি শুরু করি তাহলেই হয়তো বা কিছু একটা পারবো, এবং এই আস্থা যদি আমাদের উপরে আপনাদের থাকে তাহলে আমরা বলবো আমাদের এই কোর্সগুলো পারচেস করতে। খুবই স্বল্প পরিমাণ প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস অনুসারে আমরা সবচেয়ে কম দাম রাখার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি। একবারে প্রথম থেকে শুরু করে একটা 9-এর ছাত্রকে যেভাবে প্রথম থেকে হাত ধরে ধরে শেখাতে হয়, একবারে প্রথম থেকে আপনাদেরকে শেখানো হবে এই কোর্সগুলোতে। আমরা যদি দেখি আমাদের সবচেয়ে ফেমাস যে কোর্সগুলো বর্তমান আছে সেটা এসএসসি 27 এবং 28-এর ম্যাথ কোর্স, যেটা বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই কোর্সে শুধু যে থাকবে তা না, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে সবগুলো সৃজনশীল প্রশ্ন করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া থাকবে। এরপরে রয়েছে আমাদের ইংলিশ কোর্স রয়েছে, এটা হলো এইচএসসিটা ফেমাস মোটামুটি। তারপর এসএসসি 2027-28-এর যে ম্যাথ কোর্স আছে যার প্রাইস বলে মাত্র 510 টাকা। এবং সায়েন্সের যদি কোর্সগুলোর কথা বলি, সায়েন্সের জন্য সবচেয়ে অপরচুনিটি রয়েছে আমাদের এখানে। প্রথম হলো সায়েন্সের 13টি সাবজেক্টের যে কোর্সটা রয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে, যে কোর্সের আগে প্রাইস মূল্য ছিল 3000 টাকা, সেটা বর্তমান আছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকার বিনিময়ে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে একবারে বাংলা থেকে শুরু করে সব কিছু শেখানো হবে। অপরদিকে সায়েন্সের শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, এগুলো মাত্র 1000 টাকার বিনিময়ে আপনি এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কোর্স পারচেস করতে পারেন। পাশাপাশি রয়েছে পদার্থবিজ্ঞান, যা 510 টাকা করে, অর্থাৎ একটা সাবজেক্ট করে কোর্স প্রাইস করলে সেক্ষেত্রে কোর্সের প্রাইস পড়তেছে মাত্র 510 টাকা এবং সবগুলো সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্টকে একত্রে নিলে সেক্ষেত্রে পড়তেছে 1500 টাকা, এবং যদি একটা সাবজেক্ট নেন সেক্ষেত্রে আপনার যদি গ্রুপ সাবজেক্টগুলো নেন সেক্ষেত্রে খরচ পড়তেছে মাত্র 1000 টাকা। এই ডিসকাউন্ট বেশি দিন চলবে না, তাই যারা নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই কোর্সগুলো পারচেস করতে।